একটি অন্ধ মেয়ে রাস্তা পার হতে নিচ্ছিল। হঠাৎ একটি গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে চলে যায় এবং সেখানেই মেয়েটি মারা যায়। তার আত্মা তার শরীর থেকে বেরিয়ে পড়ে। আত্মা বাহিরে এসে ঘুরে ঘুরে কে কি করছে সব কিছুই সে দেখতে পারত, কিন্তু তাকে কেউ দেখতে পাচ্ছিল না। তবে ঝামেলা বাঁধে তখন যখন এক লোক এই আত্মাকে দেখতে পায়। শুধুমাত্র এই লোকটি তাকে দেখতে পারত, তাই আত্মা অনেক টেনশনে পড়ে যায়। যেখানে কেউ মেয়েটিকে দেখতে পাচ্ছিল না, সেখানে এই লোকটি কিভাবে মেয়েটিকে দেখছিল, কে এই ব্যক্তি, আর কি করে তাকে দেখতে পাচ্ছে, এই সব কিছু জানার জন্য থাকতে হবে ভিডিওটির শেষ পর্যন্ত। বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি কোরিয়ান ফ্যান্টাসি ড্রামা যার নাম ওয়ান ডে। মুভির শুরুতে হিরো লিকে দেখতে পাই। সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল এখন আমি কি করব। অন্যদিকে দেখা যায় এক মহিলার মৃত্যুতে সবাই শোকাহত। সেখানকার একজন লিকে ফোন করেছে। লিয়ের ফোনে ব্রাদার ইন লর কল আসে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে মহিলাটি মারা গিয়েছে সে হচ্ছে লিয়ের স্ত্রী। কিন্তু লি তার নিজের মৃত স্ত্রীকেও দেখতে চায় না। উল্টো সে গভীর সুখ নিয়ে বাস্কেটবল প্র্যাকটিস করতে থাকে। পরদিন লি তার অফিসে যায়। লি হচ্ছে একজন ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট। লি অফিসে গিয়ে দেখে তার শালা তার অফিসে এসে তার জন্য অপেক্ষা করছে। তার শালাকে দেখে মনে হচ্ছিল সে লির ওপর অনেক রেগে আছে। লি তার শালাকে দেখা মাত্রই বলে, চলো বাইরে গিয়ে কথা বলা যাক। কিন্তু তার শালা অফিসে দাঁড়িয়েই তাকে বলতে থাকে, তুমি আমার বোনকে খুন করেছ, আর তাই তুমি আমার বোনের মৃতদেহটি পর্যন্ত দেখতে চাওনি। লি তাকে চুপ করানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার শালা অফিসে দাঁড়িয়েই তাকে বারবার খুনি খুনি বলে চিৎকার করতে থাকে। লি তাকে থামানোর অনেক চেষ্টা করলেও তার শালা তার কলার চেপে ধরে, যা দেখে অফিসের সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দিকে। কিন্তু সে সবাইকে বলে সে আমার শালা, সে আমার সাথে মজা করছে। কিন্তু তার শালা তাকে একটি ঘুষি দিয়ে নিচে ফেলে দেয়। পরে সবাই লিকে এর কারণ জিজ্ঞেস করতে থাকে, কিন্তু লি তাদের এ বিষয়ে কোনো উত্তর দেয় না। এরপর সে তার কলিগদের প্রশ্ন করে পরবর্তী কাজের বিষয়ে। লিয়ের কলিগ জানায় 2 মাস আগে মেজু নামের একটি মেয়ে রোড ক্রস করার সময় একটি কারের নিচে চলে আসে এবং তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মেয়েটি এখন কোমায় রয়েছে। মেয়েটি অন্ধ, আর যে গাড়িটি ড্রাইভ করছিল সে হচ্ছে আমাদের ক্লায়েন্ট। এসব শোনার পর লি বলে, আমাদের ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে মেয়েটির পরিবারকে দিয়ে দাও, আর আমার মনে হয় না এ বিষয়ে কারো সমস্যা থাকতে পারে। কিন্তু তার কলিগ তাকে জানায় মেয়েটির বাবা মা নেই। মেয়েটির শুধুমাত্র একজন গার্ডিয়ান রয়েছে, কিন্তু সে টাকা নিতে আপত্তি জানিয়েছে। এরপর লিয়ের বস তাকে বলে, এই কেসটা পুরোপুরি তুমি হ্যান্ডেল করো। যে কোনোভাবেই হোক মেয়েটির গার্ডিয়ানদের তুমি কনভিন্স করো, তারা যেন পুরোপুরি সেটেলমেন্ট নিতে রাজি হয়, আর তাকে বলো সে যেন কেসটি উইথড্র করে নেয়। কারণ যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছিল সে আমাদের সিইও এর ফ্রেন্ড। সে যদি জেলে যায় তবে তা আমাদের জন্য অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এত বড় ক্লায়েন্ট আমাদের হাতছাড়া হয়ে যাবে। যেভাবেই হোক ব্যাপারটি মিউচুয়াল করো। এবার লি হসপিটালে মেয়েটির গার্ডিয়ানের কাছে যায় তাদের কনভিন্স করার জন্য। যে হসপিটালে মেয়েটি এখন অ্যাডমিট আছে সে হসপিটালেই লিয়ের ওয়াইফ কিছুদিন আগেও অ্যাডমিট ছিল, কিন্তু আজ সে দুনিয়াতেই নেই। এসব কথা ভেবে লিয়ের খুব খারাপ লাগছিল। তার স্ত্রীর কথা তার বারবার মনে পড়ছিল। সে মেজর রুমে প্রবেশ করে। লি মেজর রুমে গিয়ে দেখে সেখানে একটি টেবিলের ওপর কিছু পাথর পড়েছিল। এরপর সে ড্রয়ার খোলে এবং ড্রয়ার খুলে দেখতে পায় মেজর ছোটবেলার ছবি সেখানে পড়ে আছে। সে যখন মেজর ছবিটি হাতে নিয়ে দেখছিল তখন সেখানে একটি মেয়ে আসে। লি মেয়েটিকে প্রশ্ন করে, কে তুমি? মেয়েটি তাকে পাল্টা প্রশ্ন করে, আমাকে কি দেখা যাচ্ছে? লি তাকে বলে, আমি তো আর অন্ধ নই যে দেখা যাবে না। তখন সেখানে থাকা ডক্টর লিয়ের সম্পর্কে জানতে চাইলে লি বলে, আমি ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট, ম্যাজুকে দেখতে এখানে এসেছি। আর এরই মাঝে মেয়েটি তাকে বলে, আমি আপনাকে চিনি না। সে মেয়েটিকে বলে, আমিও তোমাকে চিনি না। তখন ডক্টর তাকে প্রশ্ন করে, তুমি কার সাথে কথা বলছো? লি ডক্টরকে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে আসে। আসলে এই মেয়েটি হচ্ছে ম্যাজু, কিন্তু সে তো কোমায় রয়েছে। যদি সে কোমায় থাকে তবে সে কিভাবে হাঁটাচলা করছে? আমরা এই সকল প্রশ্নের উত্তর একটু পরেই পেয়ে যাব। গল্পটি কন্টিনিউ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করতে চাই আপনাকে। আমি এ পথের একজন নতুন পথিক, তাই আপনাদের সাহায্য আমার ভীষণ প্রয়োজন। আপনার একটি লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নেবে। আর বোনাস হিসেবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে তো আলহামদুলিল্লাহ। তো চলুন গল্পে ফেরা যাক। ম্যাজো খুব অবাক হয় এই ভেবে যে আমাকে শুধুমাত্র এই লোকটিই কেন দেখতে পাচ্ছে। সেখানে থাকা কিছু পেশেন্ট লিকে দেখে তার সামনে অসুস্থ হওয়ার অ্যাক্টিং করছিল।
কারণ তারা জানতো যে লি একজন ইন্স্যুরেন্সের এজেন্ট, তাই টাকা পাওয়ার লোভে তার সামনে অ্যাক্টিং করছিল। এদের মধ্যে একজনের নাম ছিল জিনি। লি তাকে বলে, তোমাদের তো হসপিটালে নয়, মুভিতে থাকা উচিত, কি অ্যাক্টিংটাই না করো তোমরা, একদিন তোমরা ঠিকই ধরা পড়বে। এ কথা বলার পর লি সেখান থেকে চলে আসে। এরপর সে মেজর গার্ডিয়ানের সাথে দেখা করে। সে মেজর ফ্রেন্ড ছিল। লি তাকে প্রশ্ন করে, অ্যাক্সিডেন্টের দিন কি মেজো কোনো কারণে ডিপ্রেসড ছিল? তখন মেজর ফ্রেন্ড বলে, তোমাদের কোম্পানি থেকে বিভিন্ন লোক এসে এই একই প্রশ্ন করে গেছে। আসলে তোমরা মেজোকেই তার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী করে কেস তুলে নেয়ার জন্য নাটক সাজাচ্ছ। মেজোকে তোমরা মেরে ফেলেছ, সে আত্মহত্যা করার মতো মেয়ে না, তুমি এখান থেকে চলে যাও। এরপর লি অফিসে ফেরত এসে কেসটি ভালোভাবে স্টাডি করে। সে কেসটি স্টাডি করে জানতে পারে অ্যাক্সিডেন্ট যে জায়গাটিতে হয়েছিল সেখানে মেজর ব্যাগ, গ্লাস পাওয়া গেলেও অন্ধ লোকেরা যে স্টিক হাঁটার সময় ব্যবহার করে তা পাওয়া যায়নি। লি পুলিশকে কল করে এ বিষয়টি ভালো করে খুলে বলে। এর কিছুদিন পর লি এর শাশুড়ি তার বাড়িতে এসেছে। লি তার শাশুড়িকে সরি বলে, কারণ সে তার স্ত্রীকে শেষবারের মতো এক নজরের জন্যও দেখতে যায়নি। লিয়ের শাশুড়ি তাকে বলে, কোনো সমস্যা নেই বাবা, হয়তো তোমার কোনো কাজ ছিল তাই তুমি আসতে পারোনি, কিন্তু আমার ছেলে অফিসে গিয়ে তোমার গায়ে হাত তুলেছে, সেজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। লি তাকে বলে, কোনো সমস্যা নেই মা, সে ছোট, হয়তোবা রাগের মাথায় এমনটা করে বসেছিল, আমি কিছু মনে করিনি। লিয়ের শাশুড়ি উপরে তার বেডরুম ক্লিন করতে যেতে চায়, কিন্তু লি তাকে বাধা দেয়। সে তার শাশুড়িকে বলে, আমি করে নিব। আসলে লির স্ত্রী মারা যাওয়ার পর থেকে এ পর্যন্ত সে তার নিজের বেডরুমে যায়নি। এরপর লিয়ের শাশুড়ি চলে যায়। শাশুড়ি চলে যাওয়ার পর লি আবারও একা হয়ে যায়। এরপর সে তার শাশুড়ির আনা খাবারগুলো খেয়ে নেয় আর রাতে বারে চলে যায়। সেখান থেকে বেরিয়ে পথে হাঁটার সময় সে যখন তার পকেটে হাত দেয়, সে খেয়াল করে তার পকেটে মেজর একটি পাথর রয়ে গেছে। লি যখন হসপিটালে গিয়েছিল তখন সে ভুলে পাথরটি নিয়ে আসে। সে পাথরটি মেজোকে ফেরত দেওয়ার জন্য হসপিটালে যায়। সেখানে গিয়ে সে মেজর পাথরটি রেখে দেয়। এরপর সে নেশার ঘোরে মেজোকে প্রশ্ন করে, তুমি ব্লাইন্ড হয়েও ওয়াকিং স্টিক ছাড়াই রোড কেন ক্রস করছিলে? এরপর সে নেশার ঘোরে অনেক আবোল তাবোল কথা বলতে থাকে, আর এসব বলতে বলতে মেঝেতে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সে মেজোকে সরি বলে সেখান থেকে চলে আসে। হসপিটাল থেকে যাবার সময় সে সেখানকার বারান্দার গ্লাস দিয়ে দেখতে পায় যিনি বাইক চালিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। লি তখন তার বাইক চালানোর একটি ছবি তুলে রাখে, কারণ যিনি অসুস্থতার নাটক করে তার কাছ থেকে অনেকবার টাকা নিয়েছে। এমন সময় সে দেখতে পায় গতকাল মেজর রুমে সে যেই মেয়েটিকে দেখেছিল সে মেয়েটি একটি ছোট বাচ্চার সাথে বসে কথা বলছে। লি সেখানে যাওয়া মাত্রই মেয়েটি সেখান থেকে গায়েব হয়ে যায়। সে বাচ্চাটিকে মেয়েটির সম্পর্কে প্রশ্ন করলে বাচ্চাটি তাকে বলে, আমি তো কোনো মেয়ের সাথেই কথা বলছিলাম না, আমি তো এখানে একাই বসেছিলাম। এতে লি খুব অবাক হয়। এরপর লি জিনির কাছে যায়। সে জিনিকে গিয়ে বলে, আমার কাছে প্রমাণ আছে, তুমি ইন্স্যুরেন্সের টাকার জন্য অসুস্থ হওয়ার অ্যাক্টিং করছিলে। জিনি তাকে বলে, তোমার যা করার ইচ্ছা করতে পারো, আমি ভয় পাই না। তখনই জিনির পাশে দাঁড়িয়ে মেয়েটি লিকে হ্যালো বলে। লি তাকে তার নাম জিজ্ঞাসা করে। জিনি তখন তাকে প্রশ্ন করে, তুমি কার সাথে কথা বলছো? লি তাকে বলে, আমি তো সে মেয়েটির সাথেই কথা বলছি যে তোমার পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু জিনি কাউকে দেখতে পায় না। ম্যাজো তখন লিকে বলে, আমার নাম ম্যাজো, আমাকে আপনি ছাড়া আর কেউ দেখতে পায় না। এ কথা শোনার পর লি তাকে পাগল ভেবে সেখান থেকে চলে যায়, কিন্তু মেয়েটি তার পেছন পেছন চলে আসে। সে মেয়েটিকে প্রশ্ন করে, ম্যাজো তো কোমায় আছে, তবে তুমি ম্যাজো কি করে হবে? ম্যাজো তাকে বলে, সে আর আমি একই। লি আবারও তার কথা বিশ্বাস করতে পারে না। সে সেখান থেকে চলে যেতে নিলে ম্যাজো তার পিছু নেয়। চলতি পথে লি একটি লুকিং গ্লাস দেখতে পায়। গ্লাসে তাকাতেই সে শুধু তাকেই দেখতে পাচ্ছে, কিন্তু ম্যাজোকে দেখতে পায় না। সে ভয় পেয়ে ভূত ভূত বলে চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়ে পালায়। সে সোজা নিজের বাড়িতে গিয়ে পৌঁছে। সে আনমনে হয়ে বসে বসে ভাবতে থাকে, আসলেই কি এটা কোনো ভূত ছিল, নাকি কেউ আমার সাথে প্র্যাঙ্ক করছে। পরদিন সে হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু সব জায়গায় লি নিজেকে একাই দেখতে পায়। কোথাও সে তার সাথে ম্যাজোকে খুঁজে পায় না। এরপর সে হসপিটালে যায়, যেখানে সে ম্যাজোকে ছাদের ওপর বসে থাকতে দেখে। সত্যিটা জানার জন্য লিও ম্যাজোর কাছে যায়। সেখানে গিয়ে সে দেখে এক ফোঁটা পানি মেজর হাতের ওপর পড়েও হাত ছেদ করে নিচে পড়ে যায়, যা দেখে লি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর মেজো তাকে বলে, আমি মেজোর আত্মা, সে কোমায় আছে, তাই যখনই সে ঘুমিয়ে থাকে আমি তার শরীর থেকে বেরিয়ে পড়ি, আবার সে জেগে ওঠার আগেই আমি তার শরীরে গিয়ে প্রবেশ করি। মেজো ব্লাইন্ড, কিন্তু আমি তার আত্মা, আর তাই আমি সব দেখতে পাই। আমাকে কেউই দেখতে পায় না, কিন্তু কেন যেন তুমি আমাকে ঠিকই দেখতে পাও। লি তাকে বলে, আচ্ছা তার মানে তুমি ভূত? মেজো তখন বলে, আমাকে ভূত বলো না, কারণ মেজো এখনো মারা যায়নি।
আমি শুধুমাত্র মেজর আত্মা। এসব শোনার পর লি যখন কোনো কাজের উদ্দেশ্যে সেখান থেকে চলে আসতে চায়, মেজো তাকে বাধা দেয়। লি তখন তাকে বলে, তুমি তো আত্মা, যে কোনো জায়গায় উড়ে চলে যেতে পারো। এ বলে সে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু অন্য সবাই লিকে এভাবে একা কথা বলতে দেখে তাকে সবাই পাগল মনে করে। এরপর লি মেজর আত্মাকে তার গাড়িতে করে ঘুরতে নিয়ে যায়। যেহেতু মেজো অন্ধ, তাই তার আত্মা প্রথমবারের মতো পৃথিবীর সব কিছু দেখতে পেরে প্রশ্ন করতে করতে লিকে পাগল বানিয়ে ফেলে। এটা কি, ওটা কি, সেটা কি, এরকম। প্রথম লি শান্ত মনে সব উত্তর দিলেও যে এটা ব্রিজ, ওটা রাস্তা, এটা ট্রেন ইত্যাদি। পরবর্তীতে সে বিরক্ত হয়ে মেজর আত্মাকে বলে, আর একটা প্রশ্ন করলে আমি গাড়ি ইচ্ছে করে কোথাও লাগিয়ে দিব। এরপর অ্যাক্সিডেন্ট হয়ে দুজনের আত্মা এদিক সেদিক ঘুরে বেড়াবে। এ কথা শুনে মেজো প্রশ্ন করা বন্ধ করে দেয়। এরপর লি মেজোকে একটি জায়গায় পৌঁছে দেয়। আসলে মেজর এক ফ্রেন্ডের বিয়ে হচ্ছে। ছেলেটি ব্লাইন্ড। সবাইকে প্রশ্ন করা হলো একটি ব্লাইন্ড ছেলের বিয়ে হওয়াতে কারো কোনো আপত্তি আছে কিনা। মেজো লিয়ের হাত জোর করে উঠিয়ে দেয়। সবাই অবাক দৃষ্টিতে লিয়ের দিকে তাকায়। এরপর লি সবাইকে হেসে বলে, আসলে আমার কোনো সমস্যা নেই, আমার এমনিতে হাত উঠাতে ইচ্ছা করলো, তাই আমি উঠিয়েছি। আসলে মেজর কারণেই লিকে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। মেজর আত্মা কোনো কিছু টাচ করতে না পারলেও লিকে টাচ করতে পারে, আর এটা নিয়ে সে বেশ খুশি। বিয়েতে একটি ভিডিওতে দেখা যায় অ্যাক্সিডেন্ট করার আগে মেজো তার ফ্রেন্ডকে শুভেচ্ছা জানাচ্ছিল। এটা দেখার পর মেজো খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপর মেজো গার্ডেনে যায় এবং লিকে একটি কুকুর দেখিয়ে বলে, এটি আমার ফেভারিট কুকুর, ওর নাম ম্যাঙ্গো। মেজো লিকে কুকুরটিকে আদর করতে বলে, কিন্তু লিয়ের কুকুরের সংস্পর্শে আসলে মারাত্মক অ্যালার্জি দেখা দেয়, তাই সে ধরতে চাচ্ছিল না কুকুরটিকে। কিন্তু মেজোর কথা রাখতে সে কুকুরটিকে আদর করে। এরপর লি মেজোকে হসপিটালে ড্রপ করে। মেজো বলে, থ্যাংক ইউ, আজকে আমি অনেক খুশি। আসলে রুট ক্রসিংয়ের সময় মেজো নিজের ওয়াকিং স্টিক না নিয়েই রুট ক্রস করছিল, তাই ইন্স্যুরেন্স কোম্পানি এটা প্রমাণ করতে চাইছিল যে মেজো ইচ্ছে করেই সুইসাইড করার চেষ্টা করছিল। আর এভাবে করে ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেয়া থেকে বেঁচে যাবে এবং তাদের সিইও এর ফ্রেন্ডের আর জেলে যেতে হবে না। কিন্তু লি এমনটা করতে চাচ্ছে না, কারণ সে জানে এটা উচিত নয়। লিয়ের কাজ হচ্ছে এই হসপিটালে যারা তার কোম্পানির মেডিকেল ইন্স্যুরেন্স হোল্ডার তারা সত্যিই অসুস্থ কিনা তাই অনুসন্ধান করা। যদি কেউ সত্যিই অসুস্থ হয়ে থাকে তবে তাকে তার ইন্স্যুরেন্সের টাকা প্রদান করাই হচ্ছে তার আসল কাজ। এরপর লি আবারও হসপিটালে যায় আর মেজোকে খুঁজতে থাকে। কিন্তু সেদিন মেজোর আত্মাকে কোথাও পাওয়া যাচ্ছিল না, কারণ মেজো তখন জেগেছিল। লি যখন হসপিটাল থেকে ফেরত যাচ্ছিল তখন সে জিনিকে দেখতে পায়। সে আনমনে হয়ে গান গাইতে গাইতে বাইক চালাচ্ছিল। সে লিকে দেখে বাইক থামিয়ে ফেলে। লি তাকে বলে, তুমি যে অসুস্থ হওয়ার নাটক করে ইন্স্যুরেন্সের টাকা খাচ্ছ আর ঘুরে বেড়াচ্ছ, আমি তা ইন্স্যুরেন্স কোম্পানিকে জানিয়ে দিব। যিনি বাইক থেকে নেমে লিয়ের কলার চেপে ধরে বলে, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। কিন্তু উপর থেকে গ্লাস দিয়ে একটি ছোট বাচ্চা তাকে দেখছিল বলে সে লিকে ছেড়ে দেয়। এরপর বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন লি হসপিটালের ছাদে বসে মেজর আত্মাকে প্রশ্ন করে, তুমি সবসময় নিজের সাথে পাথর কেন রাখো? মেজো বলে, আমি ব্লাইন্ড, তাই আমার ছুঁয়ে সবকিছু অনুভব করতে হয়, আর তাই আমি সবসময় সাথে পাথর রাখতাম। এরপর সে লিয়ের হাত ছুঁয়ে তাকে বলে, তুমি কোনো ধরনের ইন্টারেস্ট ছাড়াই লক্ষ্যবিহীন একটি জীবনযাপন করছো। এই কথা শোনার পর লিয়ের মন খারাপ হয়ে যায়। সে তার হাত ছাড়িয়ে নেয়। এরপর মেজো তার হাত লিয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, আমার হাত ছুঁয়ে বলো আমার বিষয়ে। কিন্তু লি কিছুই ফিল করতে পারে না। মেজো বলে, যখন সে চোখে কিছু দেখতে পারত না তখন সে সবকিছু ছুঁয়ে অনুভব করত, আর এখন যখন তার আত্মা সবকিছু দেখতে পাচ্ছে তখন সে কিছু ছুঁতে পাচ্ছে না, শুধুমাত্র লিকে ছাড়া। তাই এটা নিয়ে মেজো খুবই মন খারাপ করে। যা দেখে লি তার মন ভালো করার জন্য ঘুরতে নিয়ে যায়। সেখানকার সুন্দর সুন্দর ফিশ দেখে মেজো খুব খুশি হয়। ফেরার সময় পথে একটি ছেলেকে তার মায়ের সাথে দেখতে পেয়ে মেজোর খুব মন খারাপ হয়, কারণ সে ছোটবেলায় শুধুমাত্র তার মায়ের শব্দ শুনেছিল, কিন্তু তাকে কখনো চোখে দেখেনি। তার মা তাকে ছোট অবস্থায় রেখে চলে গিয়েছিল। হয়তোবা তার মায়ের তাকে প্রয়োজন নেই, তাই সে তার নিজের মাকে আর খোঁজার চেষ্টাও করেনি। এরপর তারা আনন্দের সাথে পুরো শহর ঘুরে বেড়ায়। বড় একটি গাছ থেকে ফুলের পাপড়ি ঝরে ঝরে পড়ছিল। মেজো তার হাতের তালুতে নেয়ার চেষ্টা করছে, কিন্তু ফুলের পাপড়িটি মেজোর হাত ছেদ করে নিচে পড়ে যায়। এতে মেজোর খুব মন খারাপ হয়। এরপর লি মেজোর হাতের নিচে নিজের হাত রাখে। তখন ফুলের পাপড়িগুলো মেজোর হাতের ওপর পড়ে, যা দেখে মেজো অনেক খুশি হয়। এরপর তারা একটি বারে যায়, কিন্তু হঠাৎ মেজোর আত্মা গায়েব হয়ে যায়, কারণ মেজো ঘুম থেকে উঠে গিয়েছিল। মেজো কোমায় রয়েছে, কিন্তু তার হাত একটু একটু নড়ে এবং সে শব্দ শুনতে পায়। পরের দিন লি মেজোর ছোটবেলার ছবি নিয়ে তার ফ্রেন্ডের কাছে যায়।
লি তার ফ্রেন্ডকে মেজর ছোটবেলার ছবি দিয়ে বলে মেজর ডিটেলস সম্পর্কে সব ধরনের তথ্য অনুসন্ধান করার জন্য। মেজর ফ্রেন্ড দ্রুত খুঁজে বের করে মেজর ছবিটি কোন স্টুডিওতে তোলা হয়েছিল। সে ছবিটি নিয়ে সেখানে নিয়ে যায় এবং স্টুডিওর ওনার সাথে পুরনো সব রেকর্ড চেক করে। এরপর সে মেজর নাম এবং অ্যাড্রেস লিয়ের ফ্রেন্ডের কাছে জানায়। লি এসে অ্যাড্রেস অনুযায়ী মেজর মায়ের কাছে গিয়ে পৌঁছে। সেখানে গিয়ে সে দেখতে পায় মেজর মায়ের একটি বিউটি সেলুন রয়েছে, আর এই জায়গাটিতেই মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল। লি মেজর মায়ের কাছেই হেয়ার কাট করে। লি তাকে প্রশ্ন করে, আপনার মেয়ে কোথায়? মেজর মা বলে, সে স্কুলে গিয়েছে। লি তাকে বলে, আমি আপনার বড় মেয়ের কথা বলছি, যাকে আপনি অনেক বছর আগেই চার্চে রেখে এসেছিলেন। সে বলে, আমি মেজর নামের কাউকে চিনি না, তুমি এখান থেকে চলে যাও। এদিকে লিয়ের বস লিকে বকাঝকা করে, কারণ সে মেজর কেসের বিষয়ে খুব বেশি তথ্য তাদেরকে দিতে পারছিল না। এরপরে এই কেসটির দায়িত্বের জন্য একজনকে দিয়ে দেওয়া হয় এবং লিকে কিছুদিনের জন্য ছুটি দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায় মেজো লিকে জোর করে হসপিটালে থাকা সেই ছোট বাচ্চাটির সাথে খেলতে পাঠিয়ে দেয়। লি বাচ্চাটিকে প্রশ্ন করে, তোমার বাবা কোথায়? বাচ্চাটি বলে, হসপিটালের বিল অনেক আসে, তাই বাবা দিনের বেলা কনস্ট্রাকশনের কাজ করে এবং রাতে ডেলিভারি বয়ের কাজ করে। সে অনেক কঠোর পরিশ্রম করে, তাই আমার সাথে সবসময় থাকতে পারে না। এর কিছুক্ষণ পর সেখানে জিনি চলে আসে এবং বাচ্চাটি তাকে বাবা বলে ডাকে। এরপর লি নিশ্চিত হয় যে জিনি আসলে খারাপ কেউ নয় এবং সে একজন ভালো মানুষ যে কঠোর পরিশ্রম করে। সে তার ছেলের হসপিটালের বিল পুরোপুরি পরিশোধ করতে পারে না, আর তাই সে অসুস্থতার ভান করে নিজের ইন্স্যুরেন্সের টাকা দিয়ে ছেলের হসপিটাল বিল পরিশোধ করছে। আর তার ছেলের চিকিৎসা শুধুমাত্র এই হসপিটালেই হয়। সে চাইলেও অন্য ভালো কোনো হসপিটালে তার ছেলেকে চিকিৎসা দিতে পারছে না। এরপর মেজর মা মেজোকে দেখতে হসপিটালে আসেন। মেজর মা মেজোকে হসপিটালের দরজা খুলে একটু উকি দিয়ে দেখে আবার চলে যাচ্ছিল। তখন লি তাকে প্রশ্ন করে, আপনি মেজর কাছে যাচ্ছেন না কেন? উত্তরে মেজর মা লিকে বলে, তার সামনে গিয়ে দাঁড়াবার মুখ আমার নেই। এরপর সে সেখান থেকে চলে যায়। লি তার পিছু পিছু যাচ্ছিল, কিন্তু সেখানে মেজর আত্মা দাঁড়িয়েছিল। তার মায়ের কথা শুনে তার মন খারাপ হয়ে যায়। মেজো লিকে বলে, আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছে, তো কি হয়েছে? আমার তার সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল, আর তাই আমি একদিন আমার মায়ের কাছে যাই তার বিউটি সেলুনে কাস্টমার সেজে। তখন আমার ওয়াকিং স্টকটি ভিতরে রেখে দেই। এরপর আমার মা যখন আমার হেয়ার কাট করছিল, তখন আমি তাকে জানাই যে আমি তার সেই মেয়ে যাকে সে চার্চে রেখে এসেছিল। তখন আমি খুব ছোট ছিলাম। দেখো, আমি এখন 25 বছর বয়সী হয়ে গিয়েছি। এ কথা শোনার পর আমার মা আমাকে চেনে না, সে চায় না আমি তার কাছে যাই। আমি তাকে বলি, আমি তোমার জীবনে কোনো প্রভাব ফেলতে আসিনি, আমি তো শুধুমাত্র এটা বলতে এসেছি যে তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। মা আমার উপর রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর আমি আমার মায়ের বিউটি সেলুন থেকে বের হয়ে আসি, কিন্তু ভুলে ওয়াকিং স্টিকটি ভিতরেই রেখে চলে আসি। বের হওয়ার পর আমার ওয়াকিং স্টিকের কথা মনে পড়ে, কিন্তু আবারও ভিতরে গেলে মা যদি আমাকে এমন কিছু বলে যা শুনলে আমার কষ্ট আরও বেড়ে যাবে, তাই আমি ওয়াকিং স্টিক ছাড়াই পথ চলতে শুরু করি। আমি এটা ভেবে কাঁদছিলাম যে আমি ভেবেছিলাম আমার মা এত বছরে হয়তোবা আমাকে খুব মিস করছিল, কিন্তু সে তো আমাকে পরিচয় দিতেই অস্বীকার করলো। আর তখনই রুট ক্রসিংয়ের সময় আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি কোমায় চলে যাই। আর তখনই আমার আত্মা আমার শরীর থেকে বেরিয়ে যায়। এ কথা বলতে বলতেই মেজর আত্মা হঠাৎ নিচে পড়তে পড়তে গায়েব হয়ে যায়। লি তখন উত্তেজিত হয়ে হসপিটালে যায়। গিয়ে সে দেখতে পায় মেজর রক্ত বমি করছিল এবং তার অবস্থা খুব খারাপ ছিল। ডক্টর তাকে আইসিইউতে নিয়ে যায়। এদিকে ইন্স্যুরেন্স কোম্পানির প্রমাণ রেডি করে যে মেজর অ্যাক্সিডেন্টের জন্য তারা দায়ী ছিল না, মেজোই আত্মহত্যার চেষ্টা করেছিল। পরের দিন মেজর বেস্ট ফ্রেন্ড হসপিটালে তাকে দেখতে এসেছে। লিয়ার মনে হয়েছে যদি মেজর মা একবার এসে তার সাথে দেখা করে নেয় তবে মেজর ভালো লাগবে, অন্তত সে শান্তিতে মরতে পারবে। লি মেজর ফ্রেন্ডকে তার মায়ের সাথে দেখা করিয়ে দেয়। তাকে দিয়ে অনেক রিকোয়েস্ট করার পরও মেজর মা তার সাথে দেখা করতেই রাজি হয় না। লি এসব নিয়ে খুব ডিপ্রেসড হয়ে যায়। তখন জিনি তার কাছে আসে এবং লিকে ড্রিঙ্ক করতে দেয় আর বলে, এত টেনশন করো না, তোমাদের ইন্স্যুরেন্স কোম্পানির টাকা আমার আর প্রয়োজন নেই, এই টাকা ছাড়াই আমি আমার সন্তানকে বাঁচিয়ে তুলব। লি তাকে বলে, তুমি একজন ভালো মানুষ কিনা সেটা আমি জানি না, তবে তুমি সত্যি একজন ভালো বাবা। পরের দিন মেজর মা অন্য মেয়েকে সাথে করে নিয়ে মেজোকে দেখতে আসে। লি মেজর মাকে বলে, আমি আপনাকে আপনার মেয়ের চিকিৎসার ইন্স্যুরেন্সের পুরো টাকা দিয়ে দিব। মেজর মা তখন তাকে বলে, আমার কোনো টাকার প্রয়োজন নেই, আমার শুধুমাত্র আমার মেয়ের ভালোবাসা প্রয়োজন। এত বছর যাবৎ আমি আমার মেয়েকে আমার ভালোবাসা থেকে বঞ্চিত রেখেছিলাম, এখন আমি আমার সবটা দিয়ে তা পূরণ করতে চাই। কিন্তু তার অন্য মেয়ের, তার মায়ের এ ধরনের কথা পছন্দ হচ্ছিল না। সে তার মাকে বলে,
এমনিতেই আগে থেকে আমাদের অনেক ঋণ রয়েছে, এখন এর চিকিৎসা খরচ বহন করতে আরও ঋণ করতে হবে, অন্তত ইন্স্যুরেন্সের টাকাটা তো নিয়ে নিতে। তাদের সব কথা মেজর আত্মা শুনে নিয়েছিল। এরপর মেজর মা মেজর পাশে বসে খুব কাঁদছিল। সে বলছিল, এত বছর পরেও তুমি আমার কণ্ঠস্বর মনে রেখেছ, তুমি আমায় খুঁজে বের করেছ, কিন্তু আমি তোমাকে পরিচয় দিতে অস্বীকার করেছি, আর আজ আমার জন্যই তোমার এই হাল। এসব কথা মেজর আত্মা শুনছিল এবং সে খুব কাঁদছিল। তার মনে হচ্ছিল এত বছর পর সে যে ভালোবাসার জন্য তার মাকে খুঁজে বের করেছিল, এখন সে মা নিজেই তার কাছে চলে এসেছে তার দেখাশোনার জন্য। অন্যদিকে দেখা যায় ইন্স্যুরেন্স কোম্পানি মেজোকে ইন্স্যুরেন্সের টাকা দিয়ে কোনোভাবে বেঁচে যেতে চাচ্ছিল কেসের হাত থেকে, কিন্তু এখন মেজর মা মাঝখানে চলে এসেছে। সে কোনো ধরনের সেটেলমেন্ট নিতে চায় না। আর এসবের মাঝখানে মেজর মাকে নিয়ে আসার জন্য লিয়ের বস লিয়ের উপর চিৎকার করে, কিন্তু লি উল্টু রেগে যাওয়ায় তার বস চুপ হয়ে যায়। অন্যদিকে মেজর আত্মা তাকে জানায়, আমি চেয়েছিলাম আমার মাকে খুশি দেখতে, কিন্তু আমার জন্য আমার মা আরও কষ্ট পাচ্ছে। আমার চিকিৎসা খরচ বহন করতে আমার মায়ের খুব কষ্ট হবে। ডক্টরদের কথায় বোঝা যাচ্ছে আমি সারা জীবন এভাবে কোমাতে থাকতে হবে। তবে কি সারা জীবন আমার মায়ের আমার জন্য এতটা কষ্ট করতে হবে? আপনি দয়া করে আমার রুমে গিয়ে আমার অপশন লাইন সব কাট করে দিন, যাতে করে আমি মরে যাই। এতে করে আমার মায়ের কষ্ট কমবে। মেজর কথা শুনে লি চিৎকার করে রেগে গিয়ে বলে, সম্পর্ক কি শুধুমাত্র সুসময়ের জন্যই এক্সিস্ট করে? দুঃখের সময় পাশে থাকার জন্য কি সম্পর্ক নয়? এরপর লি মেজোকে বলে, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, আমরা অনেক সুখী ছিলাম, কিন্তু একদিন হঠাৎ তার দুপা অবশ হয়ে যায়। এরপর থেকে সে প্যারালাইজড হয়ে যায়। সে আমাকে একদিন প্রশ্ন করে, আচ্ছা আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি? আমি উত্তরে না বলি, কিন্তু সে আমার কথা বিশ্বাস করে না। প্রায় সে আমার সাথে চিৎকার করতো যে সে হয়তোবা আমার কাছে বোঝা হয়ে গেছে, কিন্তু আসলে এমন কিছুই ছিল না। একদিন আমি তাকে নিয়ে ঘুরতে যাই পাহাড়ের সাইডে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। আমার স্ত্রী তখন হুইলচেয়ারে বসা ছিল। হঠাৎ সে আমায় ব্ল্যাঙ্কেট নিয়ে আসতে বলে। আমি ভুলে হুইলচেয়ার লক না করেই ব্ল্যাঙ্কেট নিতে চলে যাই। ফিরে এসে দেখি আমার স্ত্রী এবং হুইলচেয়ার কোনোটিই নেই। এরপর দেখি সে উপর থেকে পড়ে রোড অ্যাক্সিডেন্ট করেছে। এই একই হসপিটালে আমার স্ত্রীও ভর্তি ছিল এবং সে এখানেই মারা যায়। সে আমার কাছে কখনোই বোঝা ছিল না। ভালোবাসা কখনো বোঝা হয় না। তাহলে তোমার মায়ের কাছে তুমি কেন বোঝা হবে? এরপর মেজো তাকে বলে, তুমি যেদিন হসপিটালে তোমার স্ত্রীর কাছে গিয়েছিলে আমি তোমাকে দেখেছিলাম, তুমি পুরোপুরি ভেঙে পড়েছিলে। আসলে আমার মা আর তুমি একই, আর আমি আর তোমার ওয়াইফ একই। এই কথা শোনার পর লি মেজোর মুখে দুহাতে আলতো করে ধরে। দুজনই চোখ বুজে কাঁদতে শুরু করে। চোখ বুজে সে তার নিজের স্ত্রীকে দেখতে পায়। সে তার স্ত্রীর হুইলচেয়ারে ঠিকই লক করেছিল, কিন্তু তার স্ত্রী লি সেখান থেকে যাবার সাথে সাথেই নিজে ইচ্ছে করে তা আনলক করে নেয় এবং সে নিজেই ইচ্ছে করে উপর থেকে হুইলচেয়ার নিয়ে পড়ে গিয়ে সুইসাইড করে, কারণ সে লিয়ের বোঝা হয়ে থাকতে চাচ্ছিল না। সে যখন চোখ খুলল তখন সে মেজর জায়গায় তার নিজের স্ত্রীকে দেখতে পায়। তার স্ত্রী তাকে বলে, মৃত্যু পথযাত্রীদের কখনো মৃত্যুর ভয় থাকে না, ভয় তো থাকে শুধু এটা ভেবে যে তার আপন মানুষ তাকে ভুলে না যায়। তুমি আমাকে ভুলে গিয়েছিলে, ঠিক না? লি তখন তার স্ত্রীর কথা শুনে কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে মাথা তুলে তাকানোর পর লি সেখানে না দেখতে পায় তার স্ত্রীকে, না মেজোকে। এরপর লি সেখান থেকে বাড়ি ফিরে যায়। সেদিন সে অনেক দিন পর তার নিজের বেডরুমে প্রবেশ করে। আসলে তার বেডরুমে তার স্ত্রীর স্মৃতি দেখে সে কষ্ট পাবে, তাই সে এতদিন তার বেডরুমে যায়নি, কিন্তু আজ আর তার কোনো কষ্ট হচ্ছিল না। পরের দৃশ্যে দেখা যায় লি হসপিটালে গিয়েছে মেজোর কাছে। সে মেজোর পাশে বসে থেকে মেজোকে বলে, আমি তোমার ইচ্ছে পূরণ করতে এসেছি। মেজো বুঝতে পারে লি এখন তাকে তার এই জীবন থেকে মুক্তি দিতে চাচ্ছে, আর লি তাই করে। সে মেজোর মুখ থেকে তার অক্সিজেন মাস্কটি খুলে ফেলে, সাথে অন্যান্য সব কানেকশন যা তাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করছিল সে সব খুলে ফেলে। কিছুক্ষণের মধ্যেই মেজো মারা যায়। এরপর লি হসপিটাল থেকে বেরিয়ে চলে আসে, আর সে ডিসিশন নেয় সে তার পাস্ট ভুলে গিয়ে নয়, বরং পাস্ট সাথে নিয়েই হাসি খুশি জীবনযাপন করার চেষ্টা করবে। আর এখানেই মুভিটি শেষ হয়। ধন্যবাদ।